আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। একটি দ্বীপ, দেখতে স্বর্গের মতো, নীল সমুদ্র, সবুজ পাহাড়, ব্যক্তিগত বিমান নামার রানওয়ে। কিন্তু এই দ্বীপটি একদিন পরিচিত হয়ে ওঠে পেডোফাইল আইল্যান্ড নামে। আজকের গল্প শুরু হচ্ছে 1998 সাল থেকে। ক্যারিবিয়ান সাগরের বুকে ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ডসের 75 একরের একটি দ্বীপ লিটল সেন্ট জেমস নামে পরিচিত। এবং এই দ্বীপটি কি? প্রায় $8 মিলিয়ন খরচ করে এই দ্বীপটি কেনেন একজন আমেরিকান কোটিপতি। বাইরে থেকে দেখলে মনে হতো এটা বিলাস, স্বাধীনতা আর ধনীদের স্বর্গ, অর্থাৎ জান্নাতের মতো। কিন্তু এরই ভিতরে লুকিয়ে ছিল একটা অন্ধকার সত্য, যা ধীরে ধীরে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। চলুন আমরা জানি যে পেডোফাইল কি। আসলে পেডোফাইল নামটা এলো কোথা থেকে? এই দ্বীপের আশেপাশের বাসিন্দারাই প্রথম বলতো এটা কোনো সাধারণ দ্বীপ নয়, কারণ এখানে আনা হতো 12 থেকে 17 বছর বয়সী নাবালিকা মেয়েদের। তাদের আনা হতো প্রতারণা করে, দরিদ্র পরিবার থেকে, অনেক সময় এতিমখানা থেকেও আনা হতো। একবার দ্বীপে পৌঁছালে আর ফেরার কোনো রাস্তা থাকতো না। চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এক 15 বছরের মেয়ে একবার সাঁতারে পালানোর চেষ্টা করেছিল, ধরা পড়ে যায়। তারপর পাসপোর্ট তার কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে আর কোনো রাস্তা থাকে। আসলে এই দ্বীপের মালিক কে? চলুন আজকের ভিডিওতে আমরা এই দ্বীপের মালিকটার পরিচিতি নিই। এই দ্বীপের মালিক হচ্ছে, নামটা তখন খুব একটা পরিচিত ছিল না, জেফ্রি এপস্টেইন। এই জেফ্রি এপস্টেইন একসময় ব্রুকলিনের স্কুলে গণিতের শিক্ষক ছিলেন। তিনি একটা সাধারণ একজন শিক্ষক, কিন্তু হঠাৎ করে তিনি হয়ে ওঠেন কোটিপতিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ধীরে ধীরে গড়ে তোলেন প্রায় $600 বিলিয়ন সম্পদ। আর তার বন্ধুদের তালিকায় নাম ছিল বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু। এ সমস্ত মানুষগুলো ছিল তার বন্ধু। এমনকি সায়েন্টিস্ট স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীরাও এই দ্বীপে এসেছিলেন মনোরঞ্জন করার জন্য, মনকে শান্তি দেওয়ার জন্য। সেখানে পার্টি হতো, উড়ে আসতো প্রাইভেট জেট, তার মাধ্যমে ধনসম্পদওয়ালা ব্যক্তিদেরকে নামানো। সবকিছু গোপনে চলছিল 2005 সাল পর্যন্ত। কিন্তু 2005 সালের পরে ফ্লোরিডার পাম বিচে একজন 14 বছরের মেয়ে তার মা বাবাকে নিয়ে থানায় অভিযোগ জানায়। সে বলে, এক বান্ধবী তোকে বলেছিল এক ধনী লোকের বাড়িতে মেসেজ দিলে $200-300 পাওয়া যাবে। কিন্তু ভেতরে ঢোকার পর সবকিছু বদলে যায়। এপস্টেইন শুধুমাত্র তোয়ালি পরে আসে, মেয়েটিকে কাপড় খুলতে বলে এবং যৌন নির্যাতন করে। পুলিশ তখন তদন্ত শুরু করে ফেলে। একজনের পর একজন এই ভুক্তভোগী নাম ধরা পড়ে। আরো 2জন বেরিয়ে আসে, আরেকজন ধরা পড়লে আরো 2জন বেরিয়ে আসে। এরকম ভাবে একটা চেন সিস্টেম হয়ে যায়। আর এটাকে বলা হয় পিরামিড স্কিম। পুলিশ বুঝতে পারে এটা বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা ছিল একটা অর্গানাইজড সিস্টেম। প্রতিটি মেয়েকে বলা হতো নতুন মেয়ে আনলে অতিরিক্ত টাকা পাবে। এভাবেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর চেন। অল্প কয়েক মাসে পাম বিচ পুলিশ 35 জন ভুক্তভোগী শনাক্ত করে। বেশিরভাগই 13 থেকে 16 বছর বয়সী, গরিব পরিবারের মেয়ে, অনেকেই এতিম। এফডিআই তারপর বাঁচল। 2006 সালে এফডিআই শুরু করে অপারেশন লিপ ইয়ার। 53 পাতার রিপোর্ট তৈরি করা হয় আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগে। আজীবন জেল হওয়ার কথা ছিল, কিন্তু তখনই ঘটল আসল খেলা। আসল খেলাটা ছিল আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টেইনের আইনজীবীর সঙ্গে একটি গোপন চুক্তি করেন। আর চুক্তি অনুযায়ী মাত্র 2টো ছোট অভিযোগ দেওয়া হয় এবং তাকে বলা হয় সে স্বীকার করেন। বাকি সব অপরাধ থেকে সে মুক্তি। ভুক্তভোগীদের কোনো রকম জানানো হয়নি। এটা আমেরিকান ল অনুযায়ী এটা কিন্তু একদমই খারাপ, কারণ তাদেরকে জানানো প্রয়োজন ছিল, সেরকম কিছু জানানো হয়নি। এপস্টেইন জেলে গেলে কিন্তু কেমন ছিল জেলের অবস্থাটা কেমন ছিল? রাতে শুধু সে ঘুমাতে যেতেন, দিনে 12 থেকে 14 ঘন্টা নিজের অফিসেই কাজ করতেন। 5 মাস আগে জেল থেকে ছাড়া পাওয়া যান। আর কিছুদিন পরেই এই অ্যাকোস্টা ডোনাল্ড ট্রাম্পের সরকার লেবার সেক্রেটারি। গল্প এখানে শেষ হয়নি, কিন্তু চলছিল এখনো খেলা। আর এই খেলার মাঝে একজন আইনজীবী কিন্তু এই খেলাকে ধরেছিলেন, একজন জার্নালিজম এই খেলাকে ধরেছিলেন, একজন সাংবাদিক এই খেলাকে ধরেছিলেন। তিনি হার মানেননি, জুলি কে ব্রন। তিনি এই খেলাকে ধরেছিলেন এবং তিনি এই সাংবাদিক হার মানেননি। বছরের পর বছর ধরে নথি, ভুক্তভোগীদের কথা, চুক্তির কাগজ সব এক এক করে জড়ো করে 2018 সালে একটি রিপোর্ট প্রকাশ করেন এবং তিনি একে বলেন আ ডিস্টরশন অফ জাস্টিস। দেশ জুড়ে তোলপাড়। গ্রেপ্তার এবং মৃত্যু তার কিভাবে ঘটল জেফ্রি এপস্টেইনের। 2019 সালে এপস্টেইন আবার গ্রেপ্তার হন। এবার 45 বছরের সাজা হতে পারত, কিন্তু 10 আগস্ট 2019 জেলের ভিতরে এপস্টেইনের মৃত্যু হয়। সরকারিভাবে এটাকে ঘোষণা দেওয়া হয় আত্মহত্যা। কিন্তু সেদিন কোনো ক্যামেরা অর্থাৎ সিসিটিভি কাজ করেনি, সেলে কেউ ছিল না। প্রশ্ন উঠে আসে,
এপস্টেইন ডিডেন্ট কিল হিমসেলফ, কিন্তু তারপরেও আজও কিন্তু 10 লক্ষরও বেশি নথি পুরোপুরি প্রকাশ হয়নি। কিছু যেগুলো প্রকাশ হয়েছে সেগুলো শুধু কালো কালো দাগ দিয়ে ঢাকা আছে, কিন্তু তাতেও বারবার উঠে আসে একটি নাম, মাই ফ্রেন্ড ইন্ডিয়াস ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। তাও একটি নাম ভেসে আসে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। শেষ প্রশ্নটা তাই খুব সহজ, ক্ষমতা যদি জবাবদিহির ঊর্ধ্বে থাকে তাহলে নৈতিকতার মানে কি? বন্ধুরা, গল্প এখনো শেষ হয়নি, ফাইল এখনো বাকি আছে। নেক্সট সিরিজ কামিং সুন।